আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার পড়ানোর বিষয়বস্তু হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এখন আপনি বলবেন, ভাই এটি কি শুধুমাত্র ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ? না ভাই, এটি শুধুমাত্র ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ না, এটি মিশ্র এবং ইসলামিক অর্থব্যবস্থারও একটি অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এটি সমাজতান্ত্রিকে কি হবে? এটি সমাজতান্ত্রিকে উল্টো হয়ে যাবে, অর্থাৎ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার উল্টো হবে কি? অস্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যদি আপনার জানা থাকে, তাহলে চারটি অর্থ ব্যবস্থা সম্পর্কে আপনি ধারণা পেতে পারবেন এবং আপনি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে উল্টোভাবে উপস্থাপন করে সেটির বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা পেতে পারবেন। তাই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা জানা এতই জরুরি। বুঝতে পেরেছি? সাধারণত যারা ক্লাসে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা সম্পর্কে আপনাদের ধারণা দেয়, তারা এই চিত্রটি উপস্থাপন করে। এখন আপনি বলবেন, ভাই এই চিত্রটা আমার মাথার উপর দিয়ে গিয়েছে, আমি যখন ক্লাস করেছি তখন আমার স্যার আমাকে বোঝাতে অক্ষম হয়েছে। হ্যাঁ, এটা সম্ভব যে সকল স্যার অনেক জানে বলে যে অনেক ভালো বোঝাতে পারবে, ব্যাপারটা কিন্তু ঠিক তা না। আমি কি বোঝাতে পেরেছি? আমি খুব কমই জানি, কিন্তু আমি আপনাদের এতটুকু আশ্বাস দিতে পারি ইনশাআল্লাহ যে আমি 10 জন থেকে আপনাকে ইনশাআল্লাহ ভালো বোঝাবো। তো আসি, বেশি কথা না বলে পড়ায় ঢুকে যাই। তো এই বিষয়টা সম্পর্কে, অর্থাৎ এই চিত্রটা সম্পর্কে যদি আপনার ধারণা পেতে হয় আর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা পেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে একটা সিম্পলি ধারণা রাখতে হবে চাহিদা এবং যোগান সম্পর্কে। অর্থাৎ আপনি যদি চাহিদা এবং যোগান সম্পর্কে একটা ধারণা থাকে, টাচ থাকে, তাহলে আপনি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা সম্পর্কে, আমি যদি সংজ্ঞা দিই তাহলে আপনি সরাসরি ব্যাপারটা ক্যাচ করতে পারবেন। আমি হয়তো বা আপনাকে কথাটা বোঝাতে পেরেছি। তো চাহিদা এবং যোগান সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে একটা বিস্তৃত আলোচনা রয়েছে এবং ম্যাথ রয়েছে, এবং এটা সম্পর্কে একটা বিস্তৃত আলোচনা রয়েছে, যা দ্বিতীয় অধ্যায়ের একটা হিউজ বড় একটি টপিকের একটি অংশ। তো এই ক্ষেত্রে আমি তো একবার বিস্তৃতভাবে এত কিছু বোঝাতে পারবো না, দ্বিতীয় অধ্যায়ে আমাকে এটা আবার পুনরায় পড়াতে হবে। তাই আমি শুধুমাত্র চাহিদা এবং যোগানকে টাচ করব, যাতে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বুঝতে পারি। আমি জানি পড়ানোর পর অনেকের অনেক প্রশ্ন থাকবে, যেটা হয়তো এখানে স্পষ্টভাবে ক্লিয়ার করা সম্ভব না, কারণ আমি বলতেছি এই ব্যাপারটাই যে চাহিদা এবং যোগান জাস্ট টাচ করব স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বোঝানোর জন্য। এটা না যে চাহিদা এবং যোগান বোঝাচ্ছি। বোঝাতে পেরেছি? তো আমরা পড়ার মধ্যে চলে যাই। চাহিদা এবং যোগান। তো চাহিদা কি? আমি এক কথায় উত্তর দিব, চাহিদা হচ্ছে ক্রেতার ক্রয় করার ইচ্ছা বা ক্রেতার ক্রয় করার ক্ষমতা। অর্থাৎ চাহিদা কি? ক্রয়ের ইচ্ছা। চাহিদা কি স্যার? চাহিদা হচ্ছে ক্রেতা বা ক্রয় করার ইচ্ছা, অর্থাৎ আপনি কতটুকু ক্রয় করতে চাচ্ছেন, এটাই চাহিদা। বোঝাতে পেরেছি? আর চাহিদাকে ইংরেজিতে বলা হয় কি? ডিমান্ড। আর যোগান কি? যোগানকে ইংরেজিতে বলা হয় সাপ্লাই। তো চাহিদাকে যেহেতু ডিমান্ড বলা হয়, নামের প্রথম অক্ষর ব্যবহার করি আমরা ডি, চাহিদাকে প্রকাশ করার জন্য। আর যোগানকে প্রকাশ করার জন্য ব্যবহার করি এস। আর যোগান কি স্যার? বিক্রেতা ইচ্ছা। তার মানে চাহিদা হচ্ছে ক্রেতা আর যোগান হচ্ছে বিক্রেতা। চাহিদাকে আমরা ডি বলি আর যোগানকে আমরা এস বলি। এখন আমি দুইটার মধ্যে একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করব। সম্পর্কটা কিভাবে দেখাবো? দামের মাধ্যমে। কি স্যার? দামের মাধ্যমে। দামকে ইংরেজিতে কি বলা হয় স্যার? প্রাইস। সংক্ষেপে এটা আমরা কি বলবো স্যার? পি। তো এখন আমি বলছি, একটু চিন্তা করুন, দাম এবং চাহিদার মধ্যে প্রথম সম্পর্ক যদি আমি দেখাতে চাই, তাহলে একটু উদাহরণ দিয়ে বলি। মোবাইল ধরেন, এখন আমি যদি আপনাকে বলি মোবাইল ক্রয়ের ইচ্ছা এবং মোবাইলের দাম, এই দুইটার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, আমি যদি একটু চিত্রের মাধ্যমে বোঝাই। ওকে, তো এখানে মোবাইলের চাহিদা, যাকে বলি আমরা কি? মোবাইলের চাহিদা আর মোবাইলের দাম। দামকে বললাম পি আর চাহিদাকে বললাম ডি। মোবাইলের দাম যদি 1 টাকা হয়, তখন মোবাইল কিনতে চাচ্ছে কত? মানে ক্রেতার ইচ্ছা হচ্ছে 10 জনের। এখন মোবাইলের দাম যদি বাড়ে, বৃদ্ধি পায়, তখন কি হবে স্যার? ক্রেতারা কি আরও বেশি কিনতে চাবে? একটু ভাবো তো। না, কারণ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। দাম যত বৃদ্ধি পাবে, চাহিদা তত কী হবে? হ্রাস পাবে। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ দাম যত বাড়বে, দাম কি হইতেছে? বাড়তেছে, তখন ক্রেতার ইচ্ছা কি হবে স্যার? ক্রেতার ইচ্ছা কি কমবে? অর্থাৎ দুইটার মধ্যে মাইনাস সম্পর্ক বিদ্যমান। আমি কি বোঝাতে পেরেছি? দাম বাড়লে চাহিদার কি হয় স্যার? হ্রাস হয়। বুঝতে পেরেছি স্যার? তো এই জিনিসটা যখন আমি যদি দাম ধরি 3 টাকা,
দাম আরও বাড়ছে, তখন চাহিদা কি আরও হ্রাস হবে। চাহিদা তখন হয়েছে কত স্যার? 6 একক, অর্থাৎ 6 জন কিনতে চাচ্ছে। তার মানে দাম এবং চাহিদার মধ্যে কি সম্পর্ক? একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান করছে। যখন এই জিনিসটা আমি একটু সূচির মাধ্যমে উপস্থাপন করব তখন এমন হবে ব্যাপারটা, দাম 1, 2, 3, চাহিদা তখন 10, 8 আর একটা কি 6। আর এটাকে যখন আমরা চিত্রে উপস্থাপন করব তখন কেমন হবে চাহিদা রেখাটা? ধরো আমরা চিত্রে উপস্থাপন করছি, ওকে। তো উপরে থাকবে দাম, নিচে থাকবে কি? চাহিদা। তো নিচে চাহিদা রাখলাম। এখন তুমি বলতে পারো ভাই এটা কেন উপরে কেন নিচে হলো, এই বিষয়ে আমি পরবর্তীতে বিস্তৃত আলোচনা করব। আমি শুধু এতটুকুই বলছি যে মাথায় রাখো, দাম উপরে থাকে, চাহিদা আর যোগান কোথায় থাকে? নিচে থাকে। দামকে ইংরেজিতে বললাম প্রাইস বা দাম, আর চাহিদাকে ডি বা ডিমান্ড হিসেবে আখ্যাতি প্রদান করলাম। ওই যে কিউডি মানে হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদার পরিমাণ। সংক্ষেপে বলে কিউডি। তুমি শুধু কিউডি না লিখে ডিও লিখতে পারো সাময়িক সময়ের জন্য। তো এখন একটু চিন্তা করো যে দাম যদি হয় 3 টাকা পর্যন্ত, তে 1, 2, 3, চাহিদা তখন কি সর্বোচ্চ যায় কত? 10 পর্যন্ত। তাহলে 2, 4, 6, 8, আচ্ছা আরেকটা কি 10, তাহলে 2, 4, 6, 8, 10। ওকে, এখন দেখো দাম যখন 1 টাকা, চাহিদা তখন কত? 10 একক। দাম যখন 2 টাকা, চাহিদা তখন 8 একক। দাম যখন 3 টাকা, চাহিদা তখন 6 একক। অর্থাৎ বিন্দুগুলো যদি আমি মিলাই তাহলে রেখাটা হবে এমন, অর্থাৎ ডিডি রেখা বা ডিমান্ড রেখা বা চাহিদা রেখা কি উপর দিক থেকে নিচের দিকে যায়। এই যে এই রেখাটার সমান, যে চাহিদা উপর দিক থেকে নিচে যাবে, অর্থাৎ দাম যত বৃদ্ধি পাবে চাহিদা তত কি হ্রাস হবে। দাম 1 টাকা থেকে যখন 2 টাকা হয়েছে তখন চাহিদা কমে গেছে। চাহিদা কমে কতটুকু আসছে? যখন ছিল 10 একক তখন হয়ে গেছে কি স্যার? 8 একক। আবার যখন দাম আরও 1 টাকা বৃদ্ধি পেয়েছে তখন চাহিদা আরও কমে কী হয়েছে স্যার? তখন চাহিদা কমে কী হয়ে গেছে স্যার? 6 এককে চলে আসছে। অর্থাৎ দাম যত বাড়ে চাহিদা তত কী হয় স্যার? কমে যায়। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ দাম এবং চাহিদার সাথে বিপরীতমুখী সম্পর্ক বা মাইনাস সম্পর্ক। এখন আসি আমরা সাপ্লাই বা যোগানের সাথে সম্পর্ক। অর্থাৎ দাম যত বাড়ে যোগানের কী অবস্থা হয়, বিক্রেতা কী চায়। তাইলে আমি যদি চিত্রের মাধ্যমে বোঝাই যে মোবাইলের বিক্রেতাই, ধরো মোবাইলের বিক্রেতার যত দাম বৃদ্ধি পাবে তখন যোগানের কী অবস্থা হবে। ধরো দাম যদি 1 টাকা হয় তখন মোবাইলের বিক্রেতা কী করবে একটু ভাবো তো। দাম যখন বাড়বে মোবাইলের বিক্রেতা তত বেশি বিক্রি করতে চাবে, মানে মোবাইলের বিক্রেতার বিক্রয়ের ইচ্ছাটা বাড়বে। যোগান হবে ধরো 6 একক। দাম যদি 2 টাকা হয় মানে কি দাম বাড়তেছে। দাম যত কি বাড়তেছে তখন যোগানের ইচ্ছাটাও কী হইতেছে স্যার? বাড়তেছে, মানে বিক্রেতা বেশি বিক্রি করতে চাচ্ছে। আমি এটা একটু মুছলাম। 2 একক তখন কি যোগান বিক্রি করতে চাচ্ছে কত স্যার? ধরো 8 একক। আবার দাম যখন 3 টাকা হয়ে গেছে তখন যোগানদারও কি, যোগানদার অর্থাৎ বিক্রেতা কি আরও বেশি বিক্রি করতে চাবে 10 একক। অর্থাৎ দাম যত বাড়ছে যোগানের পরিমাণও কি হচ্ছে স্যার? বাড়ছে। চাহিদা যেমন কমছে, দাম বাড়লে ক্রেতার ইচ্ছাটা কমে। যোগানের ক্ষেত্রে ঠিক তার ভিন্ন বা বিপরীত। অর্থাৎ দাম যত বাড়বে যোগানদার বেশি যোগান দিতে চাইবে বা বিক্রেতা বেশি বিক্রি করতে চাইবে। তখন যদি এটাকে আমি সূচিতে উপস্থাপন করি, দেখো সূচিটা উপস্থাপন করলে কি হবে? পি আর এই জায়গায় রাখলাম এস, তাহলে 1, 2, 3 আর এই জায়গায় হবে কি 6, 8, 10। ওকে, আমি যদি এটা চিত্র উপস্থাপন করি আগের মতো, নিচে অ্যাশ রাখলাম আর উপরে দাম রাখলাম। দাম হাইস্ট হয়েছে কত? 3, 1, 2, 3 আর যখন হয়েছে হাইস্ট 10। আচ্ছা স্যার, দাম যদি 1 টাকা হয় যোগান তখন কি 6 একক। অনুরূপভাবে দাম যদি 2 টাকা হয় যোগান কত হবে স্যার? 8 একক। আর দাম যদি 3 টাকা হয় তখন যোগান হবে কত স্যার? 10 একক। অর্থাৎ দাম যত বৃদ্ধি পাচ্ছে যোগান তত কি হচ্ছে স্যার? বাড়তেছে। দাম যখন বৃদ্ধি পাচ্ছে যোগান কি স্যার? তত বাড়তেছে। রেখাগুলো যদি মিলাই তাহলে কেমন হবে স্যার? এই যে এমন এস এস বা সাপ্লাই রেখা। অর্থাৎ চাহিদা রেখা নিচের দিকে যায় বা বিয়োগ হয় সম্পর্ক তাদের মধ্যে, আর যোগান রেখার মধ্যে কি বিক্রেতার সমমুখী সম্পর্ক অর্থাৎ প্লাস সম্পর্ক। তার চাহিদা রেখা কেমন হয় স্যার? চাহিদা রেখা নিচের দিকে যায় আর যোগান রেখা কই যায় স্যার? যোগান রেখা উপরের দিকে যায়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে চাহিদা রেখা হচ্ছে এমন আর যোগান রেখা হচ্ছে কি স্যার? এমন। ডান স্যার। এখন আমি এই জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন একটু ব্রিফিংয়ে না যায় একটু শর্ট করব। আমি এই জিনিসটা ব্রিফিংয়ে বুঝে এখন শর্ট করতেছি। ধরো এবং চাহিদা এবং যোগান দুইটার মধ্যে কমন কি? একটা জিনিস খেয়াল করো তো, দুইটার মধ্যে কমন হচ্ছে কি স্যার? দাম। দুইটার মধ্যে কমন হচ্ছে কি? দাম। তাহলে দুইটার দামকে একসাথে রেখে চাহিদা এবং যোগান রেখা দুইটা একসাথে আঁকি, দেখি কেমন হয়। ওকে, আমি এটা মুছলাম।
আচ্ছা স্যার, রাত্রে তো ক্লাস নিচ্ছি, সাধারণত দিনে ক্লাসগুলো নেওয়া যায় না অতিরিক্ত আওয়াজের জন্য। আর দুঃখের বিষয় হচ্ছে রাত্রে যদি ক্লাস নিতে যাই তাহলে কুকুর বিড়ালের আওয়াজটা একটু ব্রেফ হয়ে যায়। তো এর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। যদি ক্লাসে এই ধরনের আওয়াজ পাও তাহলে অবশ্যই ক্ষমাযোগ্য চোখে দেখবা, ঠিক আছে? তো এখন আমি কি বলতেছি যে চাহিদা এবং যোগানকে দুইটা একটা সূচির মাধ্যমে উপস্থাপন করছি। দুইটার মধ্যে দামটাকে কমন রেখে চাহিদা এবং যোগান দুইটার মান দেখাচ্ছি। দাম যখন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, তখন চাহিদা হচ্ছে 10, 8 আর 6। অনুরূপভাবে যোগান হচ্ছে কি 6, 8, 10। একটু চিন্তা করো, দুইটা চিত্র যদি একসাথে আঁকি, দেখো দামের ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 1, 2, 3। তাহলে দেখো চাহিদা এবং যোগানের ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে কি স্যার 10। অর্থাৎ আমি যদি দাম দিয়ে চাহিদা রেখাটা আঁকি তাহলে এটা বিপরীতমুখী সম্পর্ক দেখাবে। কেমন স্যার? 1 হলে ওই যে আগের মতো 1 হলে চাহিদা হয় 10, আর 2 হলে চাহিদা হয় 8, আর 3 হলে চাহিদা হয় 6। অর্থাৎ চাহিদা রেখা কি বিপরীতমুখী। ক্রেতা যত দাম বাড়বে তত চাহিদা কমিয়ে ফেলবে। অনুরূপভাবে যোগানের ক্ষেত্রে কি হবে স্যার? সমমুখী, অর্থাৎ বাড়বে। দাম যখন 1 টাকা, যোগান তখন কি স্যার 6 একক। অনুরূপভাবে দাম যদি 2 টাকা হয়, যোগান হবে 8 একক। অনুরূপভাবে দাম যদি 3 টাকা হয়, যোগান তখন কি হবে 10 একক। দাম যদি 3 টাকা হয়, যোগান কি হবে স্যার 10 একক। তাহলে রেখাটা কেমন হবে স্যার? এই যে এরকম এস এস রেখা, অর্থাৎ যোগান বা সাপ্লাই রেখা। তাহলে রেখাটাকে যদি আমি এখানে বোঝাই তাহলে বুঝতে পারবা চাহিদা এবং যোগান যেহেতু দুইটা বিপরীতমুখী শক্তি, একটা কি কমে আরেকটা কি বাড়ে, দুইটার মধ্যে যখন একসাথে রেখা আঁকতে যায় তখন এই যে ই বিন্দুতে ছেদ করে। ই বিন্দু কি ভারসাম্য। অর্থাৎ দেখো দাম যদি 1 টাকা হয় তখন চাহিদা কি স্যার বেশি, আর যোগান কি স্যার কম, কারণ বিক্রেতা বেশি বিক্রি করতে চাইবে না কম টাকায়। অনুরূপভাবে তখন কি করবে? দাম বাড়াবে। দাম বাড়ালে বিক্রেতা বেশি বিক্রি করতে চাচ্ছে, ক্রেতাও কি চাহিদার একটা নির্দিষ্ট পরিমাণ কমিয়ে ফেলবে। তাহলে দুজনের মধ্যে কি আসবে? ভারসাম্য আসবে 8 টাকার মধ্যে। অনুরূপভাবে যখন দাম আরও বাড়িয়ে ফেলবে তখন কি ক্রেতার ইচ্ছাই নেই। দেখো দাম যখন 3 টাকা তখন ক্রেতার ইচ্ছে কি কমে গেছে, চাহিদা রেখা কি কমে গেছে। অনুরূপভাবে যোগান কি হইতেছে স্যার? বেশি বিক্রি করতে চাইতেছে, যোগান বেশি বিক্রি করতে চাচ্ছে। যোগান কি বিক্রেতা বেশি বিক্রি করতে চাচ্ছে। অর্থাৎ দাম 3 টাকা হলে চাহিদা কম, চাহিদা কম আর কি যোগান বেশি। আবার যখন দাম 2 টাকা আসবে তখন কি চাহিদা যোগান একটা ভারসাম্যের মধ্যে এসে পড়বে। চাহিদা এবং যোগান রেখা ই মানে হলো ইকুইলিব্রিয়াম বা ইকুয়াল ভারসাম্যের মধ্যে আসবে। অনুরূপভাবে দাম যখন 1 টাকা হবে তখন কি হবে স্যার? চাহিদা তখন বেড়ে যাবে, চাহিদা তখন কি বেড়ে গেছে, আর যোগান তখন কি কম, বিক্রেতা কম বিক্রি করতে চাচ্ছে। তাহলে দুইটার মধ্যে ভারসাম্য করে স্যার ই বিন্দুতে, যা দাম দ্বারা প্রভাবিত হচ্ছে। তো আমি কি এই রেখাটার মূল বিষয়টা বোঝাতে পেরেছি? কিভাবে এই দুইটা রেখা আসলো, কিংবা কিভাবে দুইটা রেখার মাধ্যমে ই বিন্দু নির্ধারণ করা হলো, বোঝাতে পেরেছি? এখন আমি বোঝাবো তোমাকে এই বিষয়ের মাধ্যমে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি। আচ্ছা, আমরা এখানে দেখলাম দাম প্রত্যক্ষভাবে চাহিদার উপর কি করছে এবং যোগানের মধ্যে ইনফ্লুয়েন্স করছে অর্থাৎ প্রভাবিত করছে। কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? আসলে স্বয়ংক্রিয় শব্দটার মানে কি? স্বয়ংক্রিয় মানে নিজে নিজে নির্ধারণ হয়। স্বয়ং মানে নিজে, ক্রিয় মানে কাজ করা, অর্থাৎ নিজে নিজে কাজ করে। তাহলে এই জায়গায় দাম নিজে নিজে কাজ করে কিভাবে স্যার? এখানে ব্যাপারটা পুরোটাই উল্টা। উল্টা কেমনে স্যার? তখন দাম ধারা কি হয়েছে স্যার? চাহিদা এবং যোগান প্রভাবিত হয়েছে। দাম বাড়লে চাহিদা কমছে, যোগান বাড়ছে, আবার দুইটা একটা নির্দিষ্ট ভারসাম্যে এসে পড়ছে। কিন্তু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? যেই বাজারের মধ্যে চাহিদা এবং যোগান ধারা দাম নির্ধারণ করা হবে, কারণ দামের কোনো চিন্তাই নেই বা মাথা ব্যথা নেই। কারণ দাম নির্ধারণ করবে কি ধনী ব্যক্তিরা। ধনী ব্যক্তিদের টাকার অভাব নাই, তারা লস খাইলেও সমস্যা নাই, তাদের লাভ হইলেও কি সমস্যা নাই। লাভ বেশি করতে চাইবে কিন্তু লসে তাদের কোনো কি মাথা ব্যথা নেই। কিন্তু তারা যদি বেশি দামে বিক্রি করে তাহলে চাহিদা অর্থাৎ ক্রেতার ইচ্ছা থাকবে না, তাই না? তো এইখানে যেহেতু ব্যক্তির স্বাধীনতা বিদ্যমান, ব্যক্তি যা মন চায় তা করতে পারে, কিন্তু যা মন চায় তা করতে গেলেও সমস্যা কি দাঁড়াবে? সমস্যা দাঁড়াবে যে ক্রেতা কিনতে চাইবে না। তাই এখানে দাম নির্ধারণ করা হবে ব্যক্তির স্বাধীনতা, ঠিক আছে, কিন্তু দাম অনেকটা ডিপেন্ড করবে কার উপর স্যার, বা নির্ধারণ হবে কার উপর স্যার?
চাহিদা যোগানের উপর ভিত্তি করে, অর্থাৎ এই ক্ষেত্রে উল্টা হবে, জিনিসটা উল্টে যাবে কি, চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হবে। বুঝতে পেরেছি? তাহলে চাহিদা এবং যোগান যেহেতু চোখে দেখা যায় না, কারণ চাহিদা হইল ক্রেতার ইচ্ছা আর যোগান হচ্ছে বিক্রেতার ইচ্ছা, দুইটা যেহেতু অদৃশ্য বস্তু, কারণ ইচ্ছাটা অদৃশ্য, সেহেতু দামটা কী হবে, অদৃশ্যভাবে নির্ধারণ করা হবে, অর্থাৎ চাহিদা যোগানের উপর নির্ভর করে নির্ধারণ করা হবে। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কাকে বলে? যেই দাম ব্যবস্থায় চাহিদা যোগানের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। এই জায়গায় দামের উপর নির্ভর করে চাহিদা যোগান নির্ধারণ করে না। যদি দামের উপর নির্ভর করে চাহিদা যোগান নির্ধারিত হয় তাহলে সেটা হলো অস্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ দাম দ্বারা চাহিদা যোগান নির্ধারণ করা হইতেছে। অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় দাম সাধারণত চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারণ করা হয় তাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। আমি কি বুঝাতে পেরেছি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার আরেকটা নাম হচ্ছে অদৃশ্য হাতে অর্থ ব্যবস্থা, অর্থাৎ এই অর্থ ব্যবস্থা চাহিদা এবং যোগানের মাধ্যমে অদৃশ্যমান বস্তুর মাধ্যমে নির্ধারণ করা হবে। এখন এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা উৎপাদন আর বন্টন কিভাবে হয়ে থাকে, অর্থাৎ এই অর্থ ব্যবস্থা উৎপাদন এবং বন্টন যেভাবে হয়ে থাকে সেটা আমি লিখে বোঝালাম। সেটি হচ্ছে উৎপাদন হয় ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে, যেহেতু স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় উৎপাদনকারী বা বিক্রেতা স্বাধীন, সেহেতু এখানে সে উৎপাদন করবে নিজের ইচ্ছায়, কিন্তু সে প্রভাবিত হবে কার মাধ্যমে? সে প্রভাবিত হবে ভোক্তার মাধ্যমে, অর্থাৎ চাহিদার মাধ্যমে। তাহলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় উৎপাদন করা হয় ব্যক্তি স্বাধীনতায়, যা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে ভোক্তার চাহিদা। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি ইনশাল্লাহ তোমাকে এত সহজভাবে কেউ বোঝাতে পারবে না। আর তুমি যদি বলো ভাই তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কী হয়, তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কী হয়, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পুরোটা উল্টা হয়। কারণ কি, এখানে নাক গলায় সরকার, তাই দামের উপর নির্ভর করে চাহিদা এবং যোগান দিয়ে থাকে। তাই এখানে উৎপাদন কি করতে হয় স্যার, ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান থাকে না। আর ভোক্তা কি হয় স্যার, এখানে ভোক্তারও পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব থাকে না। এটা সম্পূর্ণ প্রভাব হয় কার মাধ্যমে স্যার, সম্পূর্ণ প্রভাব হয় সরকারের মাধ্যমে। সরকার দাম নির্ধারণ করে দেয়, তার উপর ভিত্তি করে চাহিদা এবং যোগান নির্ধারণ করা হয়। আমি কি বোঝাতে পেরেছি স্যার? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার এটার বিপরীত হচ্ছে অস্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আজ এতটুকু পর্যন্তই। এর মাধ্যমে আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম, বুঝতে পেরেছি। এবং এর মাধ্যমে আমরা মিশ্র এবং ইসলামিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার স্বয়ংক্রিয় এবং অস্বয়ংক্রিয় দাম ব্যবস্থার বিষয়টা ক্লিয়ার করলাম, এবং এর মাধ্যমে উৎপাদন ও বন্টনের ব্যাপারটাও ক্লিয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন। কোনো বিষয় যদি না বুঝেন বা অস্পষ্ট থাকে তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আর আমি ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে করে আপনাদের অর্থনৈতিক 2টা পত্র শেষ করার চেষ্টা করব। আর সামনে আরও নতুনত্ব কোনো কিছু আনার চেষ্টা করব, নতুন কোনো সাবজেক্ট এসএসসি বা এইচএসসির সংযুক্ত করার চেষ্টা করব। ভালো থাকবেন।